আভার বিবাহের সময় বরপক্ষ কন্যাপক্ষের মধ্যে কি একটা মতান্তর হয়েছিল, কিন্তু দুপক্ষই ভদ্রলোক, তাই মতান্তর ঝগড়ায় পরিণত হয়নি। বরপক্ষ আভাকে নিয়ে চলে গেছিল। তারপর 15 বছর আভা আর তার বাপের বাড়ি ফিরে আসেনি। দুই পরিবারের মধ্যে সমস্ত যোগাযোগ ছিন্ন হয়েছিল। এই 15 বছরে দুই পরিবারেই কিছু কিছু পরিবর্তন ঘটেছিল। কর্তারা গত হয়েছেন, যুবকেরাই এখন বাড়ির কর্তা। যারা ছোট ছিল তারাই যৌবন প্রাপ্ত হয়েছে। আভার বিয়ের সময় কি নিয়ে যে মনোমালিন্য ঘটেছিল সেটাও তাদের মনে নেই। তবু দুই পক্ষের মাঝখানের দূরত্বটা যেন মনোযোগের অভাবেই সেই আগের মতোই রয়ে গেছে। আভার ছোট ভাই দেবু আভার চেয়ে 7-8 বছরের ছোট। তার বয়স এখন ওই 25 কি 26 বছর। সে এখন ফৌজি দলের লেফটেন্যান্ট, উপস্থিত পুনায় আছে। হঠাৎ কর্মোপলক্ষে তাকে এই কয়েকদিনের জন্য কলকাতায় আসতে হয়েছিল, এবং এসেই তার মনে পড়ে গেল দিদির শ্বশুর বাড়ি এই কলকাতায়। দেবু জীবনটা যদিও পশ্চিমাঞ্চলেই কাটিয়েছে, তবু কলকাতা তার অপরিচিত নয়। ছেলেবেলায় সে কয়েকবার এসেছে, কিন্তু তখন সে স্বাধীন ছিল না, এখন স্বাধীন। দিদিকে দেখবার জন্য তার মন উৎসুক করে উঠল। দিদির শ্বশুরবাড়ির ঠিকানা তার জানা ছিল, শোভাবাজারের নামজাদা গোষ্ঠী। সে হোটেলে জিনিসপত্র রেখে বিকেলবেলায় বেরিয়ে গেল। অবশ্য দিদির শ্বশুরবাড়িতে সে সমাদর পাবে কিনা সন্দেহ, কিন্তু নাই বা পেল সমাদর। সে একবার দিদিকে দেখেই চলে আসবে। দিদির বিবাহকালীন সেই কচি মুখখানি তার মনে এখনো আঁকা আছে। দিদির চেহারা এখন কেমন হয়েছে কে জানে। দেবুর চেহারা অনেক বদলে গেছে। দিদি কখনোই তাকে আর চিনতে পারবে না। সাবেককালের দোতলা বাড়িটা বেশ বড়। কর্তারা দুই ভাই একান্নবর্তী ছিলেন। প্রায় 10 বছর আগে আভার শ্বশুর মারা গেছিলেন। ছাপা দায় জানানো পত্র দেবু দেখেছিল। তারপর যে এ সংসারে কি ঘটেছে সে জানে না, হয়তো একান্নবর্তীই আছে। ছোট কর্তা এখন বাড়ির কর্তা। দেবু দরজায় কড়া নাড়ল। কিছুক্ষণ পর দরজা খুলে দিল একটি মেয়ে, কিন্তু জঙ্গি পোশাক পরা অপরিচিত ব্যক্তিকে দেখে তার মুখের হাসি মিলিয়ে গেল। সে দরজা খোলা রেখেই তাড়াতাড়ি ভেতরে চলে গেল। দেবু অপ্রতিভভাবে খোলা দরজার বাইরে দাঁড়িয়ে রইল। বাড়িতে যে অনেকগুলো লোক থাকে এইবার তার পরিচয় পাওয়া গেল। 2-4টি বয়স্ক লোক এবং অনেকগুলি কুজোকাচা দরজার কাছে এসে পরম কৌতূহলে দেবুকে নিরীক্ষণ করতে লাগলো। দেবুর মুখ উত্তপ্ত হয়ে উঠল। কি বলে সে নিজের পরিচয় দেবে সেটাই ভেবে পেল না। এই এই তোরা সরে যা বলে একটি গোলাকৃতি মহিলা দরজার কাছে এসে উপস্থিত হলেন। দেবুকে এক মুহূর্ত ভালো করে দেখেই বলে উঠলেন, ও মা, দেবু এসেছিস? আরে আয় আয়, ভেতরে আয়। তিনি দেবুকে হাত ধরে ভেতরে টেনে নিয়ে গেলেন এবং দেবুর গালে সশব্দে একটা চুমু খেলেন। দেবু লজ্জায় রক্তবর্ণ হয়ে তাকে প্রণাম করলো এবং বুঝল এই গোলাকৃতি মহিলাই তার দিদি। 15 বছরে দিদির স্বাস্থ্যের বেশ উন্নতি হয়েছে। আভা তার গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, কত বড় হয়েছিস রে, তার উপর আবার মিলিটারি পোশাক। কিন্তু আমার চোখে কি ধুলো দিতে পারিস? দেখেই চিনেছি। দেবুকে নিয়ে বাড়িতে সমাদরের সমারোহ পড়ে গেল। বাড়িতে লোক অনেক, শাশুড়ি, খুড়শাশুড়ি, দেবর, ননদ। আভা সকলের কাছে নিয়ে গিয়ে দেবুর পরিচয় করিয়ে দিল। দেবু দেখল আভাই বাড়ির গৃহিণী। তার শাশুড়ি ও খুড়শাশুড়ি ঠাকুর ঘরে বসে কেবল মালা জপ করেন। ইতিমধ্যে আভার স্বামী পরিমলবাবু বাড়ি ফিরলেন। ইনি হাইকোর্টের উকিল, ভারী মজলিশি লোক। তিনি দেবুকে নিয়ে মহানন্দে রঙ্গরসিকতা শুরু করে দিলেন।
দেবু অবাক হয়ে ভাবতে লাগলো, এমন লোকগুলোর সঙ্গে এতদিন বিচ্ছেদ ছিল কি জন্য? গল্প করতে করতে সন্ধে হয়ে গেল। আভা এসে বলল, শোন দেবু, আজ তুই যেতে পাবি না। রাত্রিরে খাওয়া দাওয়া করে এখানেই শুয়ে থাকবি। কাল সকালে যেখানে ইচ্ছে যাস। দেবু কুণ্ঠিত হয়ে বলল, কিন্তু তোমাদের তো অসুবিধা হবে। কিচ্ছু অসুবিধা হবে না। আভা স্বামীর দিকে তাকিয়ে বলল, উপরে তাহলে ছোট ঠাকুরের ঘরে দেবুর শোবার ব্যবস্থা করি। পরিমলবাবু চকিত হয়ে বললেন, বেশ তো। স্বামী স্ত্রীর চোখে চোখে কি একটা ইঙ্গিত খেলে গেল। দেবু তা ঠিক ধরতে পারল না। সে বলল, কিন্তু জামা কাপড় যে কিছুই আনিনি। আভা বলল, শোন, বাথরুমে তোর জামা কাপড় রেখেছি, তুই যা, তোর মিলিটারি পোশাকখানা এবার ছেড়ে নে তো দেখি। দেবু বাথরুমে চলে গেল। মুখ হাত ধুয়ে সাদা জামা কাপড় পরে যখন ফিরে আসলো, তখন দেখল দিদি জামাইবাবুর সঙ্গে চুপি চুপি কি কথা বলছে। সে আসতেই দিদি হাসি মুখে উঠে চলে গেল। যে মেয়েটি দেবুকে দরজা খুলে দিয়েছিল, সে বসবার ঘরে এসে চা জল খাবার দিয়ে গেল। মেয়েটির বয়স ওই 17 কি 18, রং ফর্সা, ভাষা ভাষা হাসি ভরা চোখ। পরিমলবাবু বললেন, আমার খুড়তুতো বোন রানী। গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। তখন পরিমলবাবু দেবুকে নিয়ে রান্নাঘরে খেতে বসলেন। রানী লুচি বেলছে। আভা গরম গরম লুচি ভেজে পাতে দিতে লাগলো। দেবু রানীর লুচি বেলা দেখতে দেখতে মনে মনে ভাবল, বেশ মেয়েটা। খাওয়া দাওয়ার পর মুখ ধুতে ধুতে দেবু শুনতে পেল দিদি খাটো গলায় রানীকে বলছে, এই শোন, উপরে যা, ছোট ঠাকুরকে বল আমার ভাই এসেছে, আজ রাত্রির জন্যে ঘরটা যেন ছেড়ে দেন। শুনে দেবু বুঝল তার জন্য কোনো বৃদ্ধকে কক্ষচ্যুত করা হচ্ছে। সে মনে মনে অস্বাচ্ছন্দ্য অনুভব করল, কিন্তু এখন আর আপত্তি করে লাভ নেই। রানী সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল এবং পরক্ষণেই নেমে এসে আভার দিকে ঘাড় নাড়ল। আভা বলল, দেবু, রাত হয়েছে, শুয়ে পড় গিয়ে। আমি বাপু মোটা মানুষ, সিঁড়ি ভাঙতে পারবো না। রানী, তুই আর একবার উপরে যা, দেবুকে ঘরটা দেখিয়ে দিয়ে আয় লক্ষ্মীটি। রানী তখন দেবুর দিকে একবার কটাক্ষপাত করে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। দেবু তাকে অনুসরণ করল। সিঁড়ি বেশি চওড়া নয়। কিছুটা উঠে বিপরীতে মুখ ঘুরে গেছে। দেবু অর্ধপথ উঠে দেখল উপর থেকে একটা বৃদ্ধ ভদ্রলোক নেমে আসছে। রানী সিঁড়ির মাঝখানে চত্বরে দাঁড়িয়ে পড়ল। দেবুও দাঁড়ালো। বৃদ্ধ ভদ্রলোকের গায়ে বেগুনি রঙের বালাপোষ, পায়ে কটকি চুতি, মাথার চুল সাদা। অল্প আলোয় মুখ চোখ ভালো দেখা গেল না। তিনি দেবুর মুখের ওপর দৃষ্টি নিবদ্ধ রেখে নিঃশব্দে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। রানী আবার উপরে উঠতে লাগল। দেবু তাকে অনুসরণ করল। দোতলায় উঠে রানী কোনো কথা বলল না, কেবল আঙুল দিয়ে একটা খোলা দরজা দেখিয়ে দিয়ে তাড়াতাড়ি নেমে গেল। ঘরে আলো জ্বলছে। দেবু ঘরে প্রবেশ করল। ঘরটি পরিপাটিভাবে সাজানো। খাটের ওপর ধবধবে বিছানা পাতা। বিছানার পায়ের কাছে একটি রঙিন সুজনি পাট করা রয়েছে। দেওয়ালে একটি বড় ফটোগ্রাফ টাঙানো। দেবু কাছে গিয়ে দেখল যে বৃদ্ধ সিঁড়ি দিয়ে নেমে গেলেন এটা তারই ফটো। শান্ত প্রসন্ন মুখ, চোখের দৃষ্টি যেন জীবন্ত। দিদি যাকে ছোট ঠাকুর বলে উল্লেখ করেছিল ইনি নিশ্চয়ই তিনি। কিন্তু ঘরের একটি বৈশিষ্ট্য লক্ষ্য করে মনে মনে একটু বিস্মিত হলো। ঘরের বাতাস বদ্ধ, বাতাসে একটা মিটে মিটে গন্ধ। অনেকদিন ঘর বন্ধ থাকলে যেমন গন্ধ হয় ঠিক সেরকম।
দেবু জানলা খুলে দিল, দরজাটা ভিজিয়ে দিল, আর তারপর খাটের পাশে বসে একটা সিগারেট ধরালো। আজকের নতুন অভিজ্ঞতাগুলি সে মনের মধ্যে আস্তে আস্তে গোছাতে আরম্ভ করলো। দিদি সুখে আছে আর শ্বশুরবাড়ির সঙ্গে একেবারে মিশে গেছে। উফ, কি মোটাই হয়েছে, কিন্তু মুখে ছেলে মানুষই ভাব এখনো যায়নি। পরিমলবাবু চমৎকার লোক, আর রানী, বাংলাদেশের মেয়েগুলো তো বেশ ভালো। এরা সকলেই সহজ স্বাভাবিক মানুষ, বড় সুখের একটি একান্নবর্তী পরিবার। দেবু নিঃশ্বাস ফেলল। আবার কতদিনে যে এদের সঙ্গে দেখা হবে কে জানে। সিগারেট শেষ করে দেবু আলো নিভিয়ে দিল। সুজনি গায়ে টেনে নিয়ে শুয়ে পড়ল। খোলা জানলা দিয়ে রাস্তার আলো চোরের মতো তির্যকভাবে হাত বাড়িয়েছে। ঘর একেবারে অন্ধকার নয়। দেবু ঘুমিয়ে পড়ল। ওদিকে আভা ও পরিমলবাবু শুয়ে পড়েছিলেন। আভা উৎসুক কণ্ঠে বলল, এই হলে কিন্তু বেশ হয় না? পরিমলবাবু বললেন, হ্যাঁ, দেবুকে নেড়ে চেড়ে দেখলাম, ছেলেটা খুব ভালো। আভা গর্ব অনুভব করে বলল, আমার ভাই ভালো ছেলে হবে না? এখন কাকা রাজি হলে হয়। পরিমলবাবু বললেন, হ্যাঁ, অনেক সম্বন্ধই তো করলাম, কিন্তু কাকার পছন্দ হলো না। এবারে দেখা যাক। বলেই তিনি পাশ ফিরে শুলেন। রাত্রি আন্দাজ 3টের সময় দেবুর ঘুম ভেঙে গেল। সে অনুভব করল ঘরের মধ্যে কেউ যেন ঘুরে ফিরে বেড়াচ্ছে। কিছুক্ষণ শুয়ে থেকে সে বিছানায় উঠে বসল। অল্প অন্ধকারে মনে হলো কে যেন দরজা একটু ফাঁক করে নিঃশব্দে বেরিয়ে গেল। আরো কিছুক্ষণ বসে থেকে দেবু উঠে পড়ল। আলো জ্বেলে দেখল ঘরে কেউ নেই। তখন সে দরজায় হুড়কুল লাগিয়ে আবার আলো নিভিয়ে শুয়ে পড়ল। দ্বিতীয়বার দেবুর ঘুম ভাঙল তখন 4টে বেজে গেছে, ভোর হয়ে আসছে। সে চোখ মেলে দেখল যে বৃদ্ধটিকে সে সিঁড়িতে দেখেছিল সেই বিছানার পাশে ঝুঁকে এক দৃষ্টে তার মুখের দিকে চেয়ে আছেন। দেবু ধর্মর করে উঠে বসতেই আর তাকে দেখতে পেল না। বিছানা ছেড়ে নেমে দেবু সুইচ টিপে আবার আলো জ্বালালো। না, ঘরে কেউ নেই। দরজার হুড়কো সেই আগের মতোই লাগানো আছে। দেবুর গা ছমছম করে উঠল। সে হুড়কো খুলে বাইরে উকি মারল। বাইরেও কেউ নেই, বাড়ি তো একদম সুপ্ত। তখন সে বৃদ্ধের ছবির দিকে তাকালো। বৃদ্ধ প্রসন্ন অপলক চোখে যেন তার দিকেই তাকিয়ে আছেন। সিগারেট ধরিয়ে দেবু জানলার কাছে গিয়ে দাঁড়ালো। এসব এসব কি ব্যাপার? ভুতুরে কাণ্ড নাকি? কিংবা হয়তো তারই স্নায়ুমণ্ডল উত্তেজিত হয়ে এসব অবাস্তব চিন্তাভাবনা সৃষ্টি করছে। জানলার পাশে একটা আরাম কেদারা ছিল। দেবু সিগারেট ফেলে দিয়ে ওখানেই লম্বা হলো। আর ঘুমের চেষ্টা বৃথা। আকাশ ফর্সা হতে আর খুব বেশি দেরি নেই। হ্যাঁ রে, রাত্রিরে কি ঘুম হয়নি? দেবু চোখ মেলে দেখল ঘরে সকালের আলো ঝলমল করছে। দিদি চায়ের পেয়ালা হাতে নিয়ে তাকে ডাকছে। চোখ মুছে দেবু চায়ের পেয়ালাটা নিল। তাতে একটা চুমুক দিয়ে বলল, আচ্ছা দিদি, বলছিলাম উনি কে? বলে দেয়ালের ওই ফটোর দিকে আঙুল দেখালো। আভা থতমত খেয়ে বলল, হ্যাঁ, উনি উনি আমার খুড় শ্বশুর ছিলেন, রানীর বাবা। দেবু বলল, খুড় শ্বশুর ছিলেন? তার মানে? আভা থপ করে
মেঝে বসে পড়ল। তারপর বলল, 2 বছর আগে উনি মারা গেছেন। দেবু বলে উঠল, সে কি? কিন্তু ওকে যে আমি কাল রাত্রিরেই দেখলাম। ওমা, তুই দেখেছিস? আভা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মারা গেছেন বটে, কিন্তু উনি আছেন। এই ঘরটা ওর ছিল, এই ঘরেই আছেন। কোনো গন্ডগোল নেই রে। বাড়িতে অতিথি এলে ওকে খবর দিলেই উনি ঘর ছেড়ে দেন। তা তুই ভয় পাসনি তো? না, ভয় পাবো কেন? কিন্তু সত্যি আছেন? মানে সত্যি মারা গেছেন? আমি যে চোখে দেখলাম। আভা ধীরে ধীরে বলল, আমরা সবাই চোখে দেখেছি। ইচ্ছে করলেই উনি দেখা দিতে পারেন, তবে কথা বলেন না। ইশারায় নিজের কথা জানিয়ে নেন। মৃত্যুর আগে রানীর বিয়ে দেবার জন্য ব্যগ্র হয়েছিলেন, কিন্তু বিয়ে দিয়ে যেতে পারেননি। তারপর আমরা রানীর বিয়ের অনেক সম্বন্ধ এনেছি, কিন্তু ওর পছন্দই হচ্ছে না কিছুতেই। দেবু কি বলবে ভেবে না পেয়ে বলল, আহা, কি মুশকিল। আভা তখন উৎসুক হয়ে বলল, আজ কাকা আমাদের জানিয়ে দিয়েছেন যে তোকে ওর খুব পছন্দ হয়েছে। তুই রানীকে বিয়ে করবি? কাকা জানিয়েছেন রানীর বিয়ে হয়ে গেলে উনি চলে যাবেন, আর এই বাড়িতে থাকবেন না। করবি বিয়ে? ভারী ভালো মেয়ে রে রানী। অমন মেয়ে আজকালকার দিনে দেখা যায় না। দেবুর মাথা ঘুরপাক খাচ্ছিল। সে দেওয়ালের দিকে চোখ তুলল এবং দেখল বৃদ্ধের জীবন্ত চোখে যেন একটু হাসি খেলা করছে। শেষ হলো আমাদের আজকের গল্প, শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প ছোট কর্তা। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স কর্তৃক প্রকাশিত অলৌকিক গল্প সমগ্র বইটি থেকে। আভার ভূমিকায় সম্পূর্ণা, দেবুর ভূমিকায় আবির, গল্প পাঠে এবং পরিমলবাবুর ভূমিকায় আমি অভিনব। আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মদিনে তাকে জানাই অসংখ্য প্রণাম।